রাতে অফিস থেকে বাড়ি ফিরছেন। হাড় কাঁপানো শীতে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই যেন বদলে যাচ্ছে শহর কলকাতা। দোকানে চা খেতে গিয়ে আচমকাই লক্ষ্য করলেন কাপের ওপর সাদা কিছু যেন ঝরে পড়ছে। কাজ করছে না মোবাইল নেটওয়ার্কটাও। আকাশের দিকে তাকাতেই দেখলেন ওপর থেকে ঝরে পড়ছে বরফের মতো কিছু। কলকাতায় বরফ? 10 ডিগ্রিতে বরফ পড়ে না। শহর কলকাতা শীতকালে বরফ পড়তে দেখেও নি কখনো, কিন্তু চলতি শীতে কনকনে ঠান্ডায় কেঁপেছে কলকাতা। ঠান্ডা উপভোগও করেছে বেশ কিছু মানুষ। আমি তো পুরো জমে যাচ্ছি, এমনি মজাই লাগছে, মানে ওয়েদারটা খুব সুন্দর লাগছে, একদিকে ঠান্ডা ফুরফুরে মেজাজ ভালো। ঠান্ডাতে মনে হয় যেন সবসময় লেপের ভিতরেই ঢুকে থাকি, ব্ল্যাঙ্কেট থেকে বেরোতে ইচ্ছা করে না। ঠান্ডাটা কেমন এনজয় করছি? খুব ভালো। দার্জিলিং আর যেতেই হবে না, আমাদের কলকাতা এত সুন্দর হয়ে গেছে না। গরমটা যেমন আমরা কষ্ট পাই, ঠান্ডাটা ভীষণভাবে আমরা এনজয় করছি। কিন্তু লক্ষ্য করেছেন কি, গরমকালে 40 ডিগ্রি, আবার শীতকালে 10 ডিগ্রিতে নামছে কলকাতার পারদ। এই চরমভাবাপন্ন আবহাওয়াকেই ভবিষ্যতের বিপদ বলছেন পরিবেশবিদরা। যদি কলকাতা 10-এর নিচে নেমে যায় আর শীতকাল রাত্রিবেলায় যদি 7-8 থাকে, তাহলে কলকাতায় ধরে নিতে হবে শৈত্যপ্রবাহ হয়েছে। এই শৈত্যপ্রবাহের প্রধান কারণ হচ্ছে লা নিনা এফেক্ট। সাধারণত দেখা যায় 3 থেকে 7 বছর বাদে বাদে এই চক্রটা এফেক্টিভ হয়, মানে স্ট্রং হয় চক্রটা। তো আমাদের এল নিনো যেমন গেছে, গরমকাল গেছে, লা নিনা হলে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত, যেটা আমরা পেয়েছি কয়েক মাস আগেই পেয়েছি। তো এবার আমরা আশা করছি অতিরিক্ত ঠান্ডা পড়বে, শৈত্যপ্রবাহ পড়বে। একবার যদি উত্তর ভারতে এই শৈত্যপ্রবাহ আরম্ভ হয়, তার এফেক্ট কিন্তু কলকাতাতেও আসবে, অর্থাৎ কনকনে ঠান্ডা। তাই জন্য আমি এখনও বলছি যে এ তো ট্রেলার কা শুরুয়াত হয়, পিকচার আমি বাকি হয়। এখন কিছুই হয়নি, আরও 4-5 দিনের মধ্যে আরও ভয়ঙ্কর হবে। এবং এটা যদি প্রলং করে, এর মধ্যে যদি কোনো বৃষ্টিপাত হয়, যদি মনে করো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবার কথা আছে 4-5 দিনের বাদে, উত্তরবঙ্গে তো 2-3 দিনের মধ্যে বৃষ্টিপাত হবে, তাহলে কিন্তু শীতটা আরও কনকনে শীত পড়বে। এবং যেহেতু আমাদের এখানে জলীয় বাষ্পটা বেশি, কেন জলীয় বাষ্প বেশি? বঙ্গোপসাগর কাছেই। তার ফলে কি হচ্ছে, আমাদের যদি 10 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার থাকে আমরা ফিল করি ওটা 7-8 আছে। আবার গরমের সময় যদি আমাদের 35 থাকে আমরা ফিল করি 40 আসে। আমাদের এই জন্য মনে হয় অতিরিক্ত গরম আর অতিরিক্ত ঠান্ডা, এটাকে বলা হয় হাড় কাঁপানো শীত। কিন্তু কথা হচ্ছে, আমরা যদি সবুজ প্রাচীরটাকে ধ্বংস করে ফেলি, তাহলে উত্তরে হাওয়া খুব কনকনে ঠান্ডা হাওয়া ঢুকে পড়ে, এবং বাতাসের যদি ঝোড়ো গতিবেগ হয়, জলীয় বাষ্প যে পরিমাণে ঢুকছে তাতে কুয়াশা হবে। তার মধ্যে থেকে যদি আবার আমাদের এই দূষণটা বাড়ে, তাহলে কুয়াশা, ধোঁয়া আর কুয়াশা দুটো মিলে কিন্তু ধোঁয়াশা তৈরি হবে, যাকে আমরা বলছি স্মোক। শুধু চরমভাবাপন্ন আবহাওয়াই নয়, বদলে যাচ্ছে ঋতুচক্র। আবহাওয়ার এই বদলের জন্য মানুষকে দায়ী করছেন পরিবেশবিদরা। যে এখন 3টে মাত্র ঋতুতে এসছে, শীত, গ্রীষ্ম, বর্ষা। তো শীতটা যেমন নভেম্বরে আসার কথা ছিল, ওটা ডিসেম্বরে এলো। এবার ডিসেম্বরের দিন 15 আগেও, বেশি দিন না, 10 দিন আগেও আমাদের সকালের টেম্পারেচার ছিল 21 আর রাত্রির টেম্পারেচার ছিল 14, বা আমরা সকালে দেখলাম 24, রাত্রিরে হলো 14, মানে 10 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স। তো সেইখানে আমরা যখন বললাম যে যদি কোনো টেম্পারেচারটা যদি কমে যায়, অর্থাৎ সকালে যদি 14 হয় আর রাত্রিরে যদি 10 হয়, তাই 4 ডিগ্রির যদি ডিফারেন্স হয়, তাহলে বুঝবো শীতকাল পড়েছে। এই যে অতিরিক্ত গরম আর অতিরিক্ত ঠান্ডা, এটাও ম্যানমেড। আমরা যখন গাছপালা কেটে ফেলি, তো সেইটার ফলে অতিরিক্ত গরম হয়। যখন পুকুর আমরা ভরাট করে ফেলি বেআইনিভাবে, তখন গরমটা বেড়ে যায়। আর কলকাতায় যেভাবে কংক্রিটাইজেশন হচ্ছে, যেভাবে চারদিকে বাড়িঘর, টল, হাই রাইজ হচ্ছে, তার ফলে হাওয়াটা বেরোতে পারছে না। তো একবার বাতাসটা গরম হয়ে গেলে সেইটা থাকছে। এটা হচ্ছে গরমের দিক, মানে যখন কলকাতায় গরম পড়ে তখন 40 ডিগ্রি সেলসিয়াস গরম পড়ছে। আবার ঠিক উল্টোটা, যখন কলকাতায় ঠান্ডা পড়ছে তখন 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। এটা বিরাট ফারাক, কোথায় 40 কোথায় 10। এটার কারণ হচ্ছে কলকাতার মাটি যখন ঠান্ডা হয়ে যাচ্ছে এবং
কলকাতায় যখন কোনোভাবে জলীয় বাষ্প ঢুকছে এবং উত্তরে হাওয়া ঢুকছে, তখন যে কুয়াশার সৃষ্টি হচ্ছে সেইটা একটা ঘূর্ণাবর্তের মতন ঘুরছে, সেটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারছে না। যতক্ষণ না উইন্ড স্পিড ডেভেলপ হচ্ছে, বেরোতে পারছে না, সেটা থাকছে। এবং যখনই ঠান্ডা হয়ে যাচ্ছে, সেটার প্রধান কারণ হচ্ছে যে এই ঠান্ডাটা অ্যাবজর্ব করতে পারছে, এই যে ঠান্ডা হাওয়াটা যারা আটকাতে পারছে, বড় বড় গাছ সেগুলো নেই। অর্থাৎ কলকাতার এই যে বিরাট তারতম্য, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, এটাকে করতে গেলে আমাদের যে ইকোলজিক্যাল ব্যালেন্স দরকার সেইটা নষ্ট হয়ে গেছে। আমাদের যেটাকে আমরা বলি যে ম্যানমেড, যেটা বললাম ভৌগোলিক অবস্থান, জিওগ্রাফিক্যাল চেঞ্জ, জিওগ্রাফিক্যাল প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমরা গাছ কেটে মরুভূমি বানিয়ে দিচ্ছি, আবার কোথাও যেখানে মরুভূমি থাকার কথা সেখানে আমরা সবুজ প্রাচীর বানিয়ে দিচ্ছি। অত্যাধুনিক এবং অপরিকল্পিত নগর উন্নয়নই দিন দিন বাড়িয়ে দিচ্ছে দূষণের মাত্রা। ফলে পর্যাপ্ত সূর্যের আলো পাচ্ছে না পৃথিবীর মাটি, যার ফলে অনুভূত হচ্ছে হাঁসফাঁস করা গরম এবং কনকনে শীত। সূর্যের আলো মাটিতে এসে পৌঁছাচ্ছে না, এটা ভয়ঙ্কর। আমরা সকালবেলা দেখতে পেলাম মাত্র আধ ঘন্টার জন্য একটু সূর্য দেখতে পেলাম, এত বেশি কুয়াশা মাটিতে এসে পৌঁছাচ্ছে না। যখন মাটিটা যতক্ষণ না গরম হবে, আমাদের যে কলকাতার যে মানে একটা প্রচণ্ড রকম দূষণ গাড়ি থেকে আসছে, বা এই শীতকালে লোকে জানে না আগুন পোয়াচ্ছে, কাঠ কয়লা জেলে বা কয়লা জেলে, এটা সারা রাস্তায় 10,000 দোকান, তারা কয়লার উনুন জ্বালাচ্ছে, যে ধোঁয়া হচ্ছে। তো যতক্ষণ না সয়েলে সূর্যের কিরণটা টাচ করবে, যতক্ষণ না মাটি থেকে গরম হবে, ততক্ষণ আমাদের ম্যান হাইটে ওই দূষণটা জমা হয়ে থাকবে। আমাদের নাতিশীতোষ্ণ আবহাওয়া মানে ট্রপিক্যাল ওয়েদার, কিন্তু এইটা যদি এই যে শৈত্যপ্রবাহটা যদি কন্টিনিউ করে, আমরা কিন্তু ওটা আমাদের শরীর নেবে না। কারণ আমাদের শরীর যেভাবে অভ্যস্ত ট্রপিক্যাল ওয়েতে, আমরা অতিরিক্ত গরমও নিতে পারবো না, আবার অতিরিক্ত ঠান্ডাও নিতে পারবো না। তো এই শীতটাকে যদি আমাদের কন্ট্রোল করতে হয়, আমাকে জানতে হবে সলিউশনটা কী। যেটা হয়ে গেছে সেটা তো আমরা কমাতে পারবো না। সলিউশনটা হচ্ছে আমাদের কলকাতাটাকে সবুজ প্রাচীর দিয়ে ঘিরতে হবে, যাতে যেমন আমরা জানি যে যখন সাইক্লোন আসে, ঘূর্ণিঝড় আসে, গাছপালা আটকাতে পারে। এবার উত্তরে হাওয়াটা যদি ওইখানে গাছ থাকে, হাওয়াটা আটকাবে, ঠান্ডাটাকেও অ্যাবজর্ব করবে গাছ। পরিবেশবিদরা বলি আমরা, যাতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়, তার জন্যে ইকোলজিক্যাল ব্যালেন্স, বায়োডাইভার্সিটি, এইগুলোকে নষ্ট করলে চলবে না। কিন্তু গল্প হলেও সত্যি হয়, হিমাঙ্ক যদি নিচে, যদি আজকে মাইনাসে নেমে যায়, আজকে হয়েছে ধরুন 6 কোনো জায়গায়, ওটা যদি আস্তে আস্তে 4 হয়, তাহলে বরফ পড়ার অবস্থা চলে আসে। 0-র নিচে চলে গেলে ওখানে রাস্তায় বরফ জমে যাবে। আজকে দার্জিলিংয়ে 4 হয়েছে, তার সাথে যদি তুষারপাত শুরু হয়, মানে বৃষ্টি যেভাবে ঝোড়ো হাওয়া শুরু হয়, তাহলে বরফটা জমে যাবে। এখন কথা হচ্ছে যে কোনো কিছুই অবাস্তব না। আমরা যখন দেখতে পাচ্ছি যে আন্টার্কটিকায় বরফ গলছে, তো সাধারণত প্রকৃতিটা কি করে, এক জায়গায় ভাঙে এক জায়গায় গড়ে। কোনো জায়গায় গ্রিনল্যান্ড, সেখানে ধরুন যদি সবুজ না থাকে, সেখানে ওরা সবুজ করে দেবে। আবার কোনো জায়গায় ডেজার্ট আছে, সেখানে সবুজ, তো ভাঙা গড়া চলতেই থাকে। তো আজকে বরফ পড়ছে না, কালকে বরফ পড়তেই পারে, কোনো অস্বাভাবিক কিছু না। ভারসাম্য হারাচ্ছে বাস্তুতন্ত্র, একই সঙ্গে অবাধ হচ্ছে উত্তরের হাওয়া। তাই হয়তো অদূর ভবিষ্যতে কোনো একদিন হিমাঙ্কের নিচে নামলেও নামতে পারে কলকাতার তাপমাত্রা। তুষারপাতের সাক্ষী থাকতে পারে শহরবাসী। তবে নাতিশীতোষ্ণ অঞ্চলে আবহাওয়ার এই আমূল পরিবর্তন হলে ধাক্কা খাবে সমাজের অর্থনীতি, স্থিতিশীলতা হারাবে জীবনচক্র। তাই এই বিপদ থেকে বাঁচতে এখনই প্রয়োজন সচেতনতার। কারণ মানবজাতির জন্য বরফের চাদরে মোড়া কলকাতার থেকে শতগুণে সুন্দর সবুজে ঘেরা কলকাতা।